নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের এমন একটি গল্প শোনাব যা হয়তো অনেকের জীবনেরই প্রতিচ্ছবি। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। আপনাদের এই ধরনের গভীর আবেগী রোমাঞ্চকর গল্প ভালো লাগে বলেই আমি জানি, তাই আজ এই বিশেষ গল্পটি আপনাদের জন্য। আর হ্যাঁ, যারা আমার এই গল্পটি পুরোটা শুনবেন তাদের জন্য আমার একটি বিশেষ বার্তা আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পটা শুরু হয়েছিল বছর 3 আগে। আমাদের বড় দিদি শর্মিলা আর ওর স্বামী অনিকের সম্পর্কটা ভালো যাচ্ছিল না, প্রায়ই ঝগড়া, মনোমালিন্য। শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্ত নেয় ওরা। খবরটা যখন আসে, বাড়িতে একটা থমথমে পরিবেশ। অনিক আমাদের ছোটবেলা থেকেই পরিচিত। দিদির বিয়ের আগে থেকেই আমরা ওকে চিনতাম। আমার থেকে বছর 4 বড়। আমার নাম রিয়া, তখন সবেমাত্র কলেজে পড়ি। ছোট থেকেই অনিকদাকে বেশ শ্রদ্ধা করতাম আর একটু সমীহও করতাম। আমার দিদির স্বামীর ছোট ভাই হবার সুবাদে ওর সাথে আমার সবসময়ই একটা সুস্থ স্বাভাবিক দূরত্ব ছিল। দিদির সাথে অনিকদার বিয়েটা যখন ভাঙে, তখন আমার মনটা খুব খারাপ হয়েছিল। ডিভোর্সের পর অনিকদা প্রায়ই আমাদের বাড়ি আসত। ওর ফ্ল্যাটটা খালি পড়েছিল, তাই মাঝে মাঝে এসে গল্প করে যেত। আমাদের বাড়ির সকলে ওকে আপন মনে করত, তাই ওর আসা যাওয়া নিয়ে কেউ কিছু ভাবত না। আমারও ঠিক তেমনই মনে হতো। কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে কিছু একটা বদলাতে শুরু করল। আমি তখন সবেমাত্র বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেছি। একটা ছোট চাকরি জুটেছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিলাম। অনিকদা আসত, চা খেত, খবরের কাগজ পড়ত আর আমার সাথে টুকটাক কথা বলত। ওর কথা বলার ধরন, ওর চিন্তাভাবনা সবকিছুই আমার ভালো লাগত। আগে দিদির বিয়েতে যখন বাড়িতে আসত তখন অত খেয়াল করতাম না, কিন্তু এখন দিদির অনুপস্থিতিতে ওর এই সহজ উপস্থিতিটা আমার ভালো লাগতে শুরু করল। একদিন বিকেলে বাড়িতে কেউ ছিল না। আমি ল্যাপটপে কাজ করছিলাম। অনিকদা এসেছিল। আমি দরজা খুলে দিলাম, ও ঘরে এসে বসল। কি করছো রিয়া? অনিকদা জিজ্ঞেস করল। কিছু না দাদা, এই একটু কাজ করছিলাম। কাজ তো সবসময়ই থাকবে, একটু জিরিয়ে নাও। ওর কথায় একটা অদ্ভুত নরম সুর ছিল যা আগে কখনো শুনিনি। কি খাবেন দাদা? চা করে দেব? না কিছু না, শুধু তোমার সাথে কিছুক্ষণ বসি। কথাটা শুনে আমি একটু অবাক হলাম। অনিকদা সাধারণত এত অকপট নয়। দাদা, আপনার কি কিছু হয়েছে? না কিছু হয়নি, কিন্তু অনেক দিন পর আজ তোমাকে খুব একা লাগছে। এই কথাটায় আমার হৃদস্পন্দন একটু বেড়ে গেল। অনিকদা আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল। সেই দৃষ্টিতে কি ছিল? গভীর অনুরাগ নাকি নিছকই স্নেহ? একা কেন লাগছেন দাদা? আমি তো আছি জানি, কিন্তু অন্য রকম একা। সেদিন আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেক কথা হয়েছিল। অনিকদা ওর একাকিত্বের কথা বলল, জীবনের নানা হতাশার কথা বলল। আমি চুপচাপ শুনছিলাম। মনে হচ্ছিল এতদিন ধরে আমি যেন ওর এই কথাগুলোই শোনার জন্য অপেক্ষা করছিলাম। এরপর থেকে অনিকদা প্রায়ই আসত। যখনই আসত আমার সাথে একটু বেশি সময় কাটাত। ওর চোখে একটা অন্যরকম দৃষ্টি থাকত, যা আমাকে অস্বস্তিতে ফেলত, আবার রোমাঞ্চিতও করত। একদিন আমাদের বাড়ি থেকে খানিক দূরে একটা নদীর ধারে আমরা হেঁটে বেড়াচ্ছিলাম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। রিয়া, তুমি কি জানো, যেদিন দিদির বিয়ে হয়েছিল সেদিন আমি তোমার দিকে প্রথম ভালো করে তাকিয়েছিলাম? কথাটা শুনে আমার বুকটা থুক করে উঠল। মানে মানে দিদির বরের ছোট ভাই হিসেবে নয়, অন্যভাবে। ওর গলার স্বর ভারী হয়ে এলো। কিন্তু দিদি তো আপনার স্ত্রী ছিলেন। ছিলাম, কিন্তু ওসব এখন অতীত। জীবন আমাদের অন্য পথে নিয়ে এসেছে। কথাটা বলার সময় অনিকদা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি ওর জীবনের সবটুকু। ওর চোখের সেই তীব্র আকর্ষণে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। দাদা, এগুলো ঠিক নয়। ঠিক বেঠিকের হিসেব আমরা কখন থেকে করছি রিয়া? ভালোবাসা কি কখনো হিসেব করে? কথাটা বলে অনিকদা আমার হাতটা ধরল। ওর স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। দাদা, ছেড়ে দিন, কেউ দেখে ফেলবে। দেখুক, যদি ওরা দেখে তাহলে বুঝুক আমাদের হৃদয়ের টান। আমার বুকের ভেতরটা তখন ধুকপুক করছিল। একদিকে ভয়, অন্যদিকে এক তীব্র আনন্দ। যে অনুভূতিটা এতদিন চাপা দিয়ে রেখেছিলাম, আজ তা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। দাদা, আমার খুব ভয় করছে। ভয় পেও না রিয়া, আমি আছি। কথাটা বলে অনিকদা আমাকে ওর আরও কাছে টেনে নিল। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আজ প্রথমবার আমার মনে হচ্ছে জীবনটা সত্যিই সুন্দর।
ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। একটা উষ্ণ স্রোত বয়ে গেল আমার সারা শরীরে। আমি কি তোমায় একটা চুমু খেতে পারি, রিয়া? আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। আমার উত্তর দাও, রিয়া। আমি নীরবে মাথা নাড়লাম। অনেকটা আলতো করে আমার ঠোঁট স্পর্শ করল। সেই স্পর্শে ছিল শত বছরের জমে থাকা আকুলতা। আমি ওর বুকে মাথা রাখলাম। আমি তোমাকে ভালোবাসি, রিয়া। ওর বলা শব্দগুলো আমার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। আমিও দাদা, আমার নাম অনেক, শুধু অনেক। এইভাবে আমাদের এক নিষিদ্ধ প্রেম শুরু হল। এরপর থেকে প্রায়ই আমরা গোপনে দেখা করতাম, কখনো নদীর ধারে, কখনো নিরিবিলি কোনো রেস্তোরাঁয়, আবার কখনো বা আমার ফ্ল্যাটে, যখন কেউ থাকত না। একদিন আমাদের বাড়ি থেকে দূরে এক জনমানবহীন জায়গায় আমরা দেখা করেছিলাম। অনেক, আমাদের এই সম্পর্কটা কি টিকবে? কেন টিকবে না, রিয়া? ভালোবাসার সব বাধা পেরোতে পারে, কিন্তু সবাই জানলে কি বলবে? দিদি বুঝবে, আশা করি বুঝবে। কথার মাঝে অনেকটা আমার কপালে চুমু খেল। আমার মনে হচ্ছে আমি জীবনের সবটুকু ভালোবাসা আজ তোমার মধ্যে খুঁজে পেয়েছি। তোমার হাতটা কি আমার হাতে রাখবে অনেক? সারা জীবন রাখব, রিয়া। অনেকটা আমার হাতটা ধরে ওর বুকের উপর রাখল। আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না, রিয়া। আমিও অনেক। আমাদের শরীরই আকর্ষণও প্রবল হতে লাগল। রিয়া, আমার খুব ইচ্ছা করছে তোমাকে আরও কাছে পেতে। অনেক, এখানে? হ্যাঁ, এখানে। এই মুহূর্তটা শুধু আমাদের। অনেকটা আমাকে জড়িয়ে ধরল। ওর উষ্ণ আলিঙ্গনে আমি নিজেকে হারিয়ে ফেললাম। তোমার শরীরের গন্ধটা খুব সুন্দর, তোমারটাও। অনেকটা আমার মুখের ওপর ঝুঁকে এলো। ওর ঠোঁট আমার ঠোঁটে মিশে গেল। আমার সবটুকু তোমার অনেক, আমার সবটুকু তোমার, রিয়া। আমাদের উষ্ণ চুম্বন দীর্ঘ হতে লাগল। আমি আজ রাতের তারাগুলো সাক্ষী রেখে তোমাকে কথা দিচ্ছি, সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসব। আমিও তাই। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন অনেকটা চলে গিয়েছিল। আজ কেমন লাগছে, রিয়া? খুব ভালো। তাহলে কাল আবার দেখা হবে? হ্যাঁ। আমাদের সম্পর্কটা তখন তুঙ্গে। একদিন আমি আর অনেকটা একটা পার্কে বসেছিলাম। অনেক, তুমি কি কখনো দিদিকে বলতে চাও আমাদের কথা? না রিয়া, এই মুহূর্তে নয়। কেন? এখনো সময় আসেনি। কিন্তু কতদিন আমরা এই গোপন সম্পর্ক বজায় রাখব? যতদিন প্রয়োজন। আমার ভয় করছে অনেক। ভয় পেও না, আমি তো আছি। অনেকটা আমার হাতটা ধরে আমার হাতটা রাখল। আমি চাই তুমি সুখে থাকো, রিয়া। আমি তোমাকেই ভালোবেসে সুখী। আমাদের এই গোপন টানাপোড়েন চলতে লাগল। একদিন আমি আমার ফ্ল্যাটে একা ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। কে? আমি বুঝলাম, অনেক। আসুন। অনেকটা ঘরে ঢুকল। কেমন আছো, রিয়া? ভালো। তুমি? তোমার কাছে আসলে সবসময় ভালো থাকি। আজ কি খবর? কোনো খবর নেই, শুধু তোমাকে দেখতে এলাম। বসুন। অনেকটা বসল। আজ খুব সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। তুমি কি জানো, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না। তাহলে আজ রাতে? না অনেক, আজ সম্ভব নয়। কেন? মা আসতে পারেন। ঠিক আছে। আসলে আমাদের এই সম্পর্কটা কতদিন এই লুকোচুরের মধ্যে দিয়ে চলবে? যতদিন না সব ঠিক হয়। সব ঠিক হবে কি? হ্যাঁ হবে। কিন্তু যদি আমাদের ধরা পড়ে যায়, তখন দেখা যাবে। তোমার এই তখন দেখা যাবে কথাটা আমাকে একটু ভয় দেখায়। ভয় পেও না, আমি তো আছি। কিন্তু যদি একদিন দিদি জানতে পারে, তাহলে আমরা ওর কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু দিদি কি ক্ষমা করবে? সেটা সময়ই বলবে। অনেকটা আমার দিকে তাকিয়ে রইল। আমার বিশ্বাস একদিন আমরা সব বাধা পেরিয়ে একসাথে থাকতে পারবো। আমিও তাই আশা করি। তবে এখন এই মুহূর্তটা শুধু আমাদের। কথাটা বলে অনেকটা আমার দিকে ঝুঁকে এলো। আমি তোমাকে চুমু খেতে চাই। কিন্তু? না, কোনো কিন্তু নয়। অনেকটা আমার ঠোঁট চেপে ধরল। আমার সবটুকু শুধু তোমার। আমিও তোমাকে ভালোবাসি অনেক। এর পরের ঘটনাগুলো কেমন ছিল তা হয়তো অনেকেই অনুমান করতে পারেন। আমাদের এই গোপন এবং নিষিদ্ধ প্রেম আরও গভীর হতে শুরু করল। একদিন আমি আর অনেকটা একটা রেস্তোরাঁয় বসেছিলাম। অনেক, আমার মনে হচ্ছে আমাদের কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। কি সিদ্ধান্ত? আমাদের এই লুকোচুরি আর ভালো লাগছে না। তাহলে কি করতে চাও?
আমি চাই আমাদের সম্পর্কটা সবাই জানুক, কিন্তু দিদিকে আমি নিজের মুখেই বলবো। তুমি কি নিশ্চিত? হ্যাঁ। তাহলে আমিও তোমার সাথে আছি। সত্যি? হ্যাঁ। তাহলে আর ভয় নেই। না। অনেকটা আমার হাতটা ধরে ওর হৃদয়ের কাছে রাখল। আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। আমিও। তবে রিয়া, একটা জিনিস মনে রেখো। কি? জীবন সবসময় আমাদের ইচ্ছা মতো চলে না। আমি জানি। তাহলে চলো আমরা শুরু করি। কোথা থেকে? আমাদের নতুন জীবন। এটা বলার পর অনিকতা আমার দিকে তাকিয়ে হাসল। আজ রাতে যখন দিদি বাড়ি ফিরবে আমি ওর সাথে কথা বলবো। আমি কি তোমার সাথে থাকব? না, একা একা কথা বলাই ভালো। ঠিক আছে, তবে তুমি প্রস্তুত থেকো। কিসের জন্য? নতুন জীবনের জন্য। অনেকটা আমার দিকে তাকিয়ে রইল। আমি তোমাকে খুব ভালোবাসি রিয়া। আমিও তোমাকে। আমি জানতাম এই মুহূর্তটা আমার জীবনের একটি মোড়। সেই রাতে আমি আর অনেক আলাদা আলাদাভাবে নিজেদের ঘরে অপেক্ষা করছিলাম। মা তখনও ফেরেননি। ঘড়ির কাঁটা ক্রমশ এগিয়ে চলেছে। হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ। আমি বুঝলাম মা ফিরে এসেছেন। অনেকও বোধহয় ওর নিজের ঘরেই ছিল। আমি আমার ঘরের দরজাটা একটু খুলে উকি দিলাম। মা ঘরে ঢুকছেন। অনেকও বেরিয়ে এসেছে। দুজন মুখোমুখি। মা অনেকের দিকে তাকিয়ে একটু অবাক হলেন। তুই এখনও এখানেই? হ্যাঁ মা। কিছু বলবে? হ্যাঁ মা, কিছু জরুরি কথা ছিল। আমি দরজার আড়াল থেকে সবটা লক্ষ্য করছিলাম। কি কথা? আমি রিয়াকে ভালোবাসি। কথাটা শুনে আমার হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হল। মা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। মানে? আমি রিয়াকে বিয়ে করতে চাই। আমি তখনও দরজার আড়ালে লুকিয়ে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছিলাম। মা যেন একটা দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু মা, প্লিজ। কিন্তু অনেক। মা, আমি জানি এই ব্যাপারটা তোমার কাছে সহজ নয়। আমার জন্য নয় অনিক, আমার জন্য নয়। মা যেন খুব কষ্ট পেলেন। আমি জানি দিদি। তুই কি ভেবেছিস? আমি ভেবেছি সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক হয়ে যাবে? মা এবার আমার ঘরের দিকে তাকালেন। রিয়া, তুই কি এখানে? আমি দরজার আড়াল থেকে বেরিয়ে এলাম। আমার মুখটা তখন ভয়ে ফ্যাকাশে। মা আমার দিকে তাকিয়ে রইলেন। ওর চোখে কি ছিল? রাগ নাকি অন্য কিছু? এই কি তোর সিদ্ধান্ত? আমি কিছু বলতে পারলাম না। রিয়া, আমি কি জিজ্ঞেস করছি তুই কি এই সম্পর্কটা চাস? আমি নীরবে মাথা নাড়লাম। মা যেন আর কিছু বলতে পারলেন না। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে উনি বললেন, আমার আর কিছু বলার নেই। এই বলে মা ধীরে ধীরে নিজের ঘরে চলে গেলেন। অনিক আমার দিকে তাকিয়ে রইল। আমার মনে হয় আজ আর নয়। আমারও তাই মনে হচ্ছে। তাহলে কাল দেখা যাবে। আমি কি ঠিক করলাম? এই প্রশ্নটাই আমার মনে ঘুরপাক খাচ্ছে। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানান। আপনাদের মতামত আমাকে নতুন গল্প লিখতে উৎসাহিত করবে। আর হ্যাঁ, দ্বিতীয় পর্বের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা হয়তো অনেকেই আমার আইএমও নাম্বারটি চেয়েছেন। যারা পুরো গল্পটি শুনেছেন তারা নিশ্চয়ই জানেন। আমি বলেছিলাম এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। বিশ্বাস করুন, আমি সেই প্রতিজ্ঞা রেখেছি। সেই নাম্বারটি হল, এখানে আপনার আইএমও নাম্বারটি দিন, অথবা কিছু সংখ্যা দিয়ে বোঝান যে এটি একটি আইএমও নাম্বার। যেমন 0110000000। এই নাম্বারটি শুধুমাত্র তাদের জন্য যারা এই গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন। যদি আপনাদের কিছু জানার থাকে অথবা এই গল্প নিয়ে কোনো আলোচনা করতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তবে মনে রাখবেন, আমি কিন্তু আমার সব গল্পে এই ধরনের নম্বর দিই না। শুধুমাত্র এই ধরনের গভীর এবং আবেগী গল্পের শেষেই এই বিশেষ উপহার। আপনাদের যদি এই গল্পটি পছন্দ হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর যদি পরবর্তী পর্ব শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরব নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।